নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। আগামীকাল তৃতীয় দফার ভোট, আর তার আগেই জনতার দরবার। আর আমার সঙ্গে প্রতিদিন থাকেন যারা জনতা, এবং জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। আজকে কারা কারা উপস্থিত আছেন চারজন পরিচয় করিয়ে দিই। প্রথমে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, রিজু দত্ত তৃণমূল মুখপাত্র। সন্দেশখালী, এই সন্দেশখালী নিয়ে বারবার মোদি শাহ আক্রমণ করেছে তৃণমূলকে, রাজ্য সরকারকে। আর পাশা কি বদলে গেল? শনিবার যে ভিডিও ভাইরাল, সেই ভাইরাল ভিডিওকে ধরে দিল্লিতে পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছেন শশী পাঁজা, সাগরিকা ঘোষ। পাশা কি বদলে যাচ্ছে? দেখুন। চব্বিশের ভোটে ইস্যু সন্দেশখালী। এই সন্দেশখালী নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করে আসরে নামে পদ্ম শিবির। এরপর বাংলায় এসে সন্দেশখালী অস্ত্রে শান দিয়েছেন নরেন্দ্র মোদী। বারবার তার মুখে শোনা গিয়েছে সন্দেশখালীর কথা। संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो। मां বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। संदेशखाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए, उनकी जिंदगी जेलों में जानी चाहिए। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। শুধু মোদী নন, অমিত শাহও সন্দেশখালী নিয়ে সুর চড়ান। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। जी नमस्कार, आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। লোকসভা ভোটে সন্দেশখালীকে অস্ত্র করে বিজেপি, সেই বাসাই এখন বদলে গিয়েছে। সন্দেশখালীকে অস্ত্র করে এবার আসরে তৃণমূল। তারাও চাইছে দেশ জুড়ে পাল্টা প্রচার। সন্দেশখালীকে জাতীয় ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠক তৃণমূলের। संदेशखाली में असली आरोपी ये बीजेपी नेता हैं, जिन्होंने महिलाओं से ये झूठे बयान लेकर के झूठे एफआईआर दर्ज किए, झूठे आरोप लगाए। ये कोई छोटे मोटे नेता ने नहीं किया है, ये साजिश तो नेशनल लेवल नेता ने किया है। क्या प्रधानमंत्री को मालूम था कि ये झूठे आरोप हैं? अगर प्रधानमंत्री को मालूम था तो क्या प्रधानमंत्री झूठ बोले? যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাহায্য পেয়েছি, শুভেন্দু অধিকারী সাহায্য পেয়েছি, পয়সা পেয়েছি, ধাপে ধাপে পয়সা না পেলে এই আন্দোলনটাকে চালানো যেত না। এবং এইটাকে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে পুরোপুরি ভাবে ব্যবহার করে 48 ঘন্টা দিলাম। বাংলাকে যেভাবে ভারতবর্ষে বদনাম করেছে তার জন্য আপনারা ক্ষমা চাইবেন। কার একটা ভয়েস রেকর্ডিং নিয়ে এসছেন, ভিডিও রেকর্ডিং নিয়ে এসছেন, অরিজিনাল ফেক তদন্ত সাপেক্ষ। সে বলছে আমি এইসব কথা বলিনি, এগুলো পরে আওয়াজ দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য এটা শুধুমাত্র প্রোপাগান্ডা হাতিয়ার করছে, কোনো লাভ হবে না। নিউজ 18 বাংলা। আর এই পাশা বদলের পর থেমে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটা সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে,
তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না, সব কিছু পরিকল্পনা করে। আমরা গোধরার কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি করিয়েছিল। গত পরশুদিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালিতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। 2000 টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে, আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে। আমি বলছি না, বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। যারা সন্দেশখালি করে গলা ফাটিয়ে বলতো সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি, আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশখালি ভারতীয় জনতা পার্টি দলটাই খালি। সন্দেশখালির সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ। আর আজকে কৃষ্ণনগরে রোড শো করেন অমিত শাহ অমৃতা রায়ের সমর্থনে। নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এক চুলো সরেননি সন্দেশখালি নিয়ে তৃণমূলকে আক্রমণে। एक सवाल संदेश खाली को लेकर के उठा रहे विरोधी, अब ये कह रहे हैं कि नहीं, वो तो एक वीडियो वायरल कर रहे हैं कि ये तो सजाई हुई घटना है। देखिए, ममता बनर्जी स्वयं स्पष्ट कर दे बंगाल की जनता के सामने, शोषण हुआ है या नहीं हुआ। हाईकोर्ट ने जिसका संज्ञान लिया, आपका नेता शोषण कर रहा था क्योंकि वो माइनॉरिटी से, आप चुप रही। एक महिला मुख्यमंत्री, महिलाओं पर इतने सारे अत्याचार सिर्फ वोट बैंक की राजनीति के लिए होने दे, इससे बड़ी शर्म की कोई बात नहीं हो सकती। আর জনতার দরবারে আমাদের ফরম্যাট অনুযায়ী আমার প্রথম প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে জনতার। প্রথম প্রশ্নকার কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে। শঙ্কুদেব পণ্ডা। সন্দেশখালিকে প্রচারের ইস্যু করেছেন আপনারা, বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ায় কি আপনাদের ইস্যু তৃণমূলের হাতে চলে গেল বলে মনে হচ্ছে? শুনুন, প্রথম কথা হচ্ছে সন্দেশখালি নির্বাচনী প্রচারের ইস্যু বলে আমি মনে করি না। সন্দেশখালি বাংলার মা বোনদের আসল পরিস্থিতি কি জায়গায় তারা রয়েছেন সেটা প্রকাশ্যে নিয়ে এসেছে। ফলে শুধুমাত্র একটা নির্বাচন নয়, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা এই কথা বলছেন, যারা তৃণমূলের লোকেরা একটা ভিডিও প্রকাশ করে নিজেরাই হৈ হৈ করে নেমে পড়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের পুলিশ, আপনাদের রাজ্য সরকারের পুলিশ সন্দেশখালিতে প্রথম মামলা কেন করেছিল? আপনাদের পুলিশ, আপনাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে শাহজাহানকে গ্রেপ্তার করেছি বলে কেন লাফাচ্ছিলেন? আপনি তো ক্লিন চিট দিয়েছিলেন, আপনি তো বলেছিলেন বিধানসভায় যে আমার প্রিয় শাহজাহান, তাকে বেকার টার্গেট করা হয়েছে। কেন গ্রেপ্তার করেছি বলে আপনি গর্ববোধ করে মার্কেটে ঢেড়া পেটাতে নেমে পড়েছিলেন? কারণ আপনি জানতেন যে মহিলাদের সাথে অন্যায় হয়েছে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো তাই জানতে চেয়েছেন, বলুন না প্রকাশ্যে এসে যে হয়নি, শোষণ হয়নি, মহিলারা অত্যাচারিত হননি, বলুন। বিজু দত্ত, তৃণমূল নাকি এটা জেনে বুঝেই ভিডিও করিয়েছে। আমি শঙ্কুদেব পান্ডা না, আমি অমিত শাহকে উত্তর দিতে চাই। অমিত শাহ বললো না, বলুন মহিলাদের শোষণ হয়েছে না হয়নি। আমি এই মঞ্চ থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র হয়ে বলছি, আমাদের বলার দরকার নেই। বিজেপির মণ্ডল সভাপতি বলে দিয়েছে 2000 টাকায় মহিলাদের সম্মান বিক্রি করেছে এই নির্মম। তৃণমূল করিয়েছে বলছে ভিডিওটা। আচ্ছা প্লিজ, রিজু তখন কোনো কথা বলেননি প্লিজ। দেখুন, 2000 টাকা করছে না, তৃণমূলের গোটা ভিডিও। বিজেপির যে প্রার্থী রেখা পাত্র, সে 2000 টাকা নিয়ে নিজের 8 মাস পুরনো রেপ কেস দাখিল করেছিল। তার মানে বলছেন হাইকোর্ট যে মামলা করেছে, হাইকোর্ট যেটা শুনে মামলা করেছে, তদন্ত করছে, তাহলে হাইকোর্টকে আপনারা মানেন না? বেশ, আসছি। আমার কথা হচ্ছে খুব সিম্পল। আজকে সন্দেশখালিতে বিকেল 4টে মা বোনেরা কেন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছেন? কেন করেছেন? কোথায় কি আন্দোলন করেছেন? আজকে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে মহিলাদের মিছিল হয়েছে। আপনি ঠিক বলেছেন, বলুন তৃণমূলের আন্দোলন, তৃণমূলের আন্দোলনকে মা বোনদের আন্দোলন বলে আইডেন্টিফাই করুন। শেষ করতে দাও, 20 সেকেন্ড প্লিজ। অন্যায় হয়েছে, কি অন্যায় হয়েছে? যে জন্য শেখ শাহজাহানকে আমরা দল থেকে বার করেছি। জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই জমি সরকার ফেরত দিচ্ছে, কিন্তু মহিলাদের সম্মান নিয়ে খেলা হয়েছে। বিজেপি শুভেন্দু অধিকারী সন্দেশখালী মহিলাদের সম্মান বিক্রি করে।
তৃণমূলের শুভেন্দু উদ্দেশ্যে অধিকারীর প্রশ্ন অপরাধ রয়েছে যিনি কার? সন্দেশখালী তৃণমূলের নিপীড়িত উদ্দেশ্যে মহিলাদের পাশে ওকে, দাঁড়িয়েছেন। শঙ্কুদেব পণ্ডা, এটা যদি অপরাধ যেমন হয়, তাহলে জনতা অপরাধ। প্রশ্ন করেছিল বিজেপিকে, তৃণমূলকেও ফাঁসি প্রশ্ন দেওয়া করেছে। উচিত সন্দেশখালীর ওকে, প্লিজ, মহিলাদের অংশগ্রহণ। ওকে, প্লিজ, শুভেন্দু প্লিজ, অধিকারীকে খুন ওকে, করতে। নো এখানে ওভারল্যাপ, মুখপাত্র বসে বলছেন শুভেন্দু অধিকারীকে ফাঁসি কোনো দেওয়া ওভারল্যাপ উচিত। নয়, প্লিজ। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমার ভাই প্রশ্ন আপনি একজন তৃণমূলকে। মুখপাত্র হয়ে একজন বিরোধী দলনেতাকে ফাঁসি দিতে চান। ওকে, প্লিজ। আমার প্রশ্ন তৃণমূলকে। তৃণমূলে রিজু দত্ত বসে আছেন। ভিডিও ফেক অভিযোগ করছে বিজেপি, কি বলবেন? সেটাই তো বলছি, বিজেপি তো বলবেই। আজকে যদি কারুর ব্যাপারে, এখানে ধরুন আপনারা সাধারণ মানুষ আছেন, আপনাদের ব্যাপারে যদি একটা ভিডিও প্রকাশ্যে আসে, আপনি কি দাঁড়িয়ে স্বীকার করবেন যে এটা আমার ভিডিও? তাকে তো বলতে হবে। আজকে অমিত শাহ একবারও বলেছে ভিডিওটা ফেক? যখন ভিডিওটা প্রকাশ হয়েছিল শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হয়েছিল, শুভেন্দু অধিকারী বলেছে আমি যাচাই করে বলবো। হ্যাঁ কি না? এক সেকেন্ড দাঁড়ান। ওদের সভাপতি শুভেন্দু অধিকারীকে ফাঁসি দিতে চায়, সভাপতিকে মহিলাদের উপর অত্যাচার হয়েছে কি হয়নি বলবেন তো? আমি আসবো চন্দন চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনের কাছেই আসবো, কারণ রাজনীতি দুদলই করছে কি করছে না এটাও বিষয়, এবং কংগ্রেস, সিপিআইএম সবাই রাজনীতি ভোটের আগে এটা নিয়ে করতে চাইছে কিনা একেবারে প্রকাশ্যে বলা হোক। আসবো একটা ছোট্ট ব্রেক, ছোট্ট ব্রেকের পরে জনতার দরবারে ফিরবো জনতার প্রশ্ন নিয়ে। गजब ग्रिप कैसे? SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কিছুক্ষণ আগেই তর্কাতর্কি বিজেপি তৃণমূলের, তাতে উঠে এলো বিশেষ করে রিজু দত্তের গলায় যে ভিন্ন মত বিজেপিতে শেখ শাহজাহানকে নিয়ে, তৃণমূলে ভিন্ন মত, কিন্তু বিজেপিতে তো বহু মত। দেখুন, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শেখ শাহজাহান নিয়ে আরেকটু যাচাই করা উচিত ছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য নিয়ে তৃণমূলের নিচু স্তরে দ্বিমত। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডিসিশন, তিনি ডিসিপ্লিন কমিটি আছে, তৃণমূল উচ্চ স্তরে যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা আবার পরবর্তীকালে সিদ্ধান্ত নেবেন, সেটাতেই আমার কিছু বলার নেই। দলের নীতি নির্দেশিকা, দলের গঠনতন্ত্র সবকিছুর বাইরে গিয়ে এদের ব্যক্তি স্বার্থ কায়েম করবার জন্য কিছু কিছু কাজ করেছিল, যেগুলো অন্যায়। তারা কিছু কিছু অন্যায় কাজ এখানে করেছেন, যার বিরুদ্ধেই আন্দোলন করেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। ভাইরাল ভিডিও ঘিরে শনিবার থেকে সরগরম সন্দেশখালী, চর্চায় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। ভাইরাল ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এ নিয়েই হাওয়া গরম। শেখ শাহজাহান নিয়ে তৃণমূলের নিচু স্তরে দ্বিমত, আর গঙ্গাধর কয়ালকে নিয়ে বিজেপিতে বহুমত। একজন ক্যামেরায় কে বলে সে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে। অনেক লোককে আজকাল কেনা যায়, বেকা যায়, বিক্রি করা যায়। রাজভবনের লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য। এক দুজনকে লিখিয়ে পড়িয়ে ভুলিয়ে ইস্যু তৈরি করা যায়, কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায়। এমনি ওকে আমরা অনেকদিন আগেই আর্থিক দুর্নীতির জন্য তাড়িয়েছি। এখন টাকা পয়সা ও নিয়ে এটা বলেছে কিনা সেও তো একটু আমরা বুঝতে পারছি। কেউ চেনেন না, কেউ আবার বলছেন তাড়িয়ে দিয়েছেন, কিন্তু নিজেকে বিজেপির মণ্ডল সভাপতি হিসেবেই দাবি করছেন গঙ্গাধর কয়াল। পাশাপাশি তার অভিযোগ, তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করতে ভিডিও ভাইরাল করা হয়েছে। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমাকে এবং আমার দলকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। ভাইরাল গঙ্গাধরের পাশেই দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। নিউজ 18 বাংলা। চন্দন চট্টোপাধ্যায়ের কাছে যাব, কি বলবেন এই ভাইরাল ভিডিও, তার সঙ্গে ভিন্ন মত, বহু মত, অনেক মত? আপনি কি বলবেন যদি অর্জুন সিং যে কোনো একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল করে? কোন ভিডিও? কে টিএমসি আর কে বিজেপি কতক্ষণের মধ্যে লাগে বুঝতে? আমরা তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। যে দেখুন, চম্পলা সর্দার 1998 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে তখন সবে টিএমসি তৈরি হলো, আরএসএস বিজেপি সমর্থন করে টিএমসিকে তৈরি করলো। এই চম্পলা সর্দার থেকে নিরাপদ সর্দার, এটা দীর্ঘ পথ, এত বছর। নিরাপদ সর্দার 17 দিন জেল খেটে এলেন, আর শাহজাহান 50 দিন ঘুরে বেড়ালেন বাইরে। তারপরের দিন এখন বলা হচ্ছে আমরা অ্যারেস্ট করেছি।
আচ্ছা, বামফ্রন্ট সরকার জমি দিয়েছিল পাট্টা, গরিব মানুষকে পাট্টা দিয়েছিল, সেই পাট্টাগুলো অধিকার করে নিয়ে সেখানে মেচো ঘেরি দিয়ে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি কাকে বিশ্বাস করবেন? টিএমসি এবং বিজেপি দুজনেরই। আপনি বলুন, পশ্চিমবাংলার বদনামের কথা আজকে টিএমসি বলছে। টাটাকে তাড়িয়ে দেওয়ার পর কোনো ফ্যাক্টরি আসেনি। সিঙ্গুর আন্দোলনকে তাপসী মালিকের বাবা বলছেন সিপিএম করেনি, তারপরেও সেদিনকে তাপসী মালিকের মতো একটি মেয়েকে তার চরিত্র নিয়ে কিভাবে তৃণমূল করেছে। আর সেদিনকে নন্দীগ্রামে, আজকে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে এত কথা বলেন, নন্দীগ্রাম আন্দোলনের ফসল যদি শুভেন্দু অধিকারী হন, তিনিও তো সেদিন নন্দীগ্রামে বলেছিলেন না যে নদীর বুকে লাশ ছাপিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদের মেরে ফেলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বদনাম করা হচ্ছে, বদনাম করার বিজেপি করছে, এটা বারবার অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কি মনে হচ্ছে, বাংলার বদনাম হচ্ছে? সরবেরিয়াতে শাহজাহানের নামে একটা বাজার আছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো বাজার নেই। যেদিন সরবেরিয়াতে শাহজাহানের নামে বাজার হয়েছে, বাংলার মানে অসম্মানের সেদিন সূচনা হয়ে গেছে, 1 নম্বর। কারণ শাহজাহান তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, বা শাহজাহান রবীন্দ্রনাথ ঠাকুর নয় যে শাহজাহান স্মৃতিসৌধ। তো যাই হোক, কাজের কথায় আসা যাক। বাংলার মেয়েরা পণ্য নাকি? এখানে আমার ছোট ছোট বোনেরা বসে রয়েছে, রাজভবনের চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের নাকি পয়সা দিয়ে সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। একটু আগে দিলীপ ঘোষ বলল, 1 নম্বর। একটু আগে দিলীপ ঘোষ বলছে একটু আগে তোমরা বাইট দেখাও। সন্দেশখালীর মিথ্যে ও অর্ধসত্য আমাদের বাড়ির মেয়েরা, তারা নাকি 2000 টাকায় বিক্রি হচ্ছে। যে দল করে থাকুক, ছ্যাবলামও হচ্ছে নাকি এটা? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলো তো, এই যে কামিনী কাঞ্চনের অভিযোগটা আমরা করেছিলাম, তথাগত রায় করেছিল, কিন্তু একটা কথা যেটা আমরা ভাবের ঘরে চুরি করছি, হাঁসখালির উত্তর হাতরাস হতে পারে না, মণিপুরের উত্তর মালদা হতে পারে না। এরা দুজনেই আমার শহর নাগরিক। এবং একটা জিনিস অভিষেক ব্যানার্জি বললেন যে হ্যাঁ, আমাদের তো ভেবে দেখা দরকার যে আমরা একটু দ্রুত সিদ্ধান্ত নিব। বলতে হবে, কারণ শেখ শাহজাহান অভিষেক ব্যানার্জির কোর কমিটির সদস্য, যে কোর কমিটি যখন নবজোয়ার ঢোকে, বসিরহাটে নবজোয়ার ঢোকে, আর কেউ তোমাদের দুজনেরই সব অভিযোগ নিয়ে তৃণমূলের কাছেও আসবো, বিজেপির কাছেও আসবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, আর কোনো ব্রেক নেই। সঙ্গে থাকুন, টানা থাকুন জনতার দরবারে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। জনতার দরবারে ব্রেকের আগে কি উঠে এলো? সিপিআইএম কংগ্রেসের মুখে উঠে এলো তৃণমূল এবং বিজেপি একই দল, একই রকমের কাজকর্ম করে যাচ্ছে। রিজু, কংগ্রেস সিপিএম তো এই কথাটা বলবে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এদের জন্য, যেটা এদের তো মুখে মারিতং জগৎ, এদের আমরা তো শূন্যে পরিণত করিনি। এই যে আমাদের সামনে যারা বসে আছে, বাংলার মানুষ এদের ভোট না দিয়ে শূন্য করে দিয়েছে। বিজেপি আমাদের শত্রু হতে পারে, রাজনৈতিক শত্রু। বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে, আমাদের 3 বারের সরকার বাংলায়। এরা কেন শূন্য পরিণত হয়েছে? 2 हाथ में 2 लड्डू বলে গেছিলেন না মোদিজি? ভাইও বহনো 2 हाथ में 2 लड्डू। 34 বছর বাদে তোমার হাতে মমতা কিছু বললো সিপিএম? সন্দেশখালী যখন এই ভিডিও সরকারকে কতদিন 2013 সালের 22 মার্চ বিধানসভা রিপোর্টটা দেখে সিপিএম বা নিরাপদ সর্দার সম্পর্কে সন্দেশখালী। আচ্ছা, নিরাপদ সর্দার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম তখন কি করছিল? তুলে দিয়েছিল বিধানসভায়। কি হয়েছে? নিরাপদ সর্দার যখন বলছেন বিধানসভায় তার মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কাহিনী, আরে এরা এইসব আষাঢ়ে গল্প বলে লাভ নেই। সেই জন্য বিধানসভায় দেখে নাও। রাহুল গান্ধী বাংলায় ঢোকে না, রাহুল গান্ধী বাংলায় ঢোকে না। সারা বাংলা ঘুরে ঘুরে মোহাম্মদ সেলিম এখন গিয়ে নাম মোহাম্মদ বলে গেছে মুর্শিদাবাদ, কালকে হারবে। আর রাহুল গান্ধী বাংলাতেই ঢোকে না। এদের আবার বড় বড় কথা। আমি আসবো অভিষেক। শঙ্কুদেব পণ্ডা, বিজেপি টাকা দিয়ে মহিলাদের কিনছে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই আক্রমণ করছেন। দেখুন, আমি নির্দিষ্ট করে বলবো যে কোনো মহিলা যখন অভিযোগ করেন, সেই অভিযোগের গুরুত্ব অপরিসীম, সেটা খতিয়ে দেখা। এটা কুস্তিগির ব্রিজভূষণের ছেলে, আমি একটু ক্যান্ডিডেট করার আগে ভাবা উচিত ছিল। সে অভিযোগ খতিয়ে দেখা হয়েছে, কোর্টে গেছে, দেখা হয়নি। তার ছেলেকে ক্যান্ডিডেট করে দিয়েছো। সিপিএম এর নেতা ছিল ঋতব্রত, ক্যান্ডিডেট করেছো। সিপিএম এর নেতা ছিল ঋতব্রত, যারা দেশের জন্য তৃণমূল কংগ্রেসের, যারা দেশের জন্য সিপিএম এর নেতা, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আপনারা সিপিএম তৈরি করেন, মহিলাদের বিরুদ্ধে যারা অত্যাচারকারী তাদের তৈরি করা। মামতলা ভুলে গেছে, বেসলাইন কোথায়? সবাই মিলে সিপিএম মামতলা ভুলে গেছে। সিপিএম থেকে তৈরি হয়েছে। ভাষণ দিও না, বিজেপি একসাথে। আবার আপনার জ্ঞান হয়েছে, শুনুন।
আমার বক্তব্য এখানে নয়, আমার বক্তব্য হচ্ছে দেখুন, মাননীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, তার কাছে আমি সুচিন্তিত রাজনৈতিক মন্তব্য আশা করি। তিনি আজকে সারপ্রাইজ করেছেন, তিনি বলেছেন হাইকোর্ট যেখানে সিদ্ধান্ত নিয়েছে, হাইকোর্ট যেখানে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে, তারপর যেখানে ওনার পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে হাইকোর্টকে তো হাইকোর্টকে সিবিআই মিথ্যে এফিডেভিট জমা দিয়েছে, মিথ্যে এফিডেভিট জমা দিয়েছে। আচ্ছা শঙ্কু, তোমার কাছে একটা প্রশ্ন শুভেন্দু রয়েছে। অধিকারী জনতা, নোংরামিগুলো করিয়েছে। ওকে প্লিজ শঙ্কু, ফাঁসিতে জ্বলাতে চান। বাংলার যেভাবে অপমান করেছে, বাংলাকে যেভাবে কুলসিত করেছে, শুভেন্দু অধিকারীর মতো নেতাদের শুলে চড়িয়ে দেওয়া শঙ্কু তোমার উদ্দেশ্যে জনতার প্রশ্ন। উচিত। শুভেন্দু শঙ্কু তোমার উদ্দেশ্যে জনতার প্রশ্ন প্লিজ। আমার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে। সন্দেশখালী আন্দোলনের মুখকে প্রার্থী করেছেন আপনারা, এই ভিডিও সামনে আসায় লড়াই কি কঠিন হয়ে পড়লো? দেখুন, আপনারা যে মুখের ওপর ভিত্তি করে এই প্রশ্ন করছেন বা যার কথা বলছেন, তার পলিটিক্যাল লোকাস্ট্যান্ডাই এতজন মহিলার অভিযোগকে খণ্ডন করার মতো জায়গাতে নেই, কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশকে খণ্ডন করার মতো জায়গাতে নেই। ফলে তৃণমূল কংগ্রেস, আমি শেষ করিনি উত্তরটা, তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্সি জেলে কিছুদিন বাদ থেকে যার কথা বলছেন সে তো নিজে এফেক্টেড নয়, কিন্তু যারা নিজেরা এফেক্টেড, যারা ঘটনা নিয়ে বলেছেন মহিলারা, শুভেন্দু অধিকারীর কথা বলছো না? শুভেন্দু অধিকারীর কথা বলছো? ওকে, শুভেন্দু অধিকারীর কথা বলছো, সেই শুভেন্দু অধিকারী আবার আজকে, ওকে প্লিজ 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 প্লিজ, শুভেন্দু অধিকারীর কথা বলছো তুমি? সেই শুভেন্দু অধিকারী আজকে মথুরাপুরে দাঁড়িয়ে কি বললেন? বললেন মথুরাপুর যদি বিজেপি জেতে মথুরাপুরে এই লোকসভা নির্বাচনে, তাহলে 24-এই বিধানসভা ভোট হবে। দেখুন, আপনারা যদি মথুরাপুর দেন 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো, আর ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে জেলে পুরবো, আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো। আমি আসবো শঙ্কু, আসবো শঙ্কু, আসবো। 30শে ডিসেম্বর এত বড় হুঁশিয়ারি শুনুন, ওকে, ও প্রচন্ড গরম পড়েছে, ওকে বলুন একটু বেশি করে ওআরএস খেতে। ওকে আমি বলছি না, আমি টিয়া পাখি কিনে দেবো ধর্মতলার মোড়ে গিয়ে বসুক জ্যোতিষী হয়ে। 30শে ডিসেম্বর সরকার পড়ে যাবে, একে জেলে ঢোকাবো, ওকে জেলে ঢোকাবো। কি করতে পেরেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছেন, আমি এর পরিপ্রেক্ষিতে একটু বলি। হ্যাঁ নিশ্চয়ই উত্তর দেবো। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে তারপরে প্লিজ। একটা নোটিফাইড চোর কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা কোথায় বলো তো? সিদ্দিকুল্লাহ চৌধুরী না বিজেপি সিপিএম কংগ্রেসের কেউ ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের মন্ত্রী ছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী এফআইআর করেছিল শাহজাহানের বিরুদ্ধে, এটা ফ্যাক্ট, ইনকামবেন্ট মন্ত্রী ছিল। 1 2 এত যে আমরা আলোচনা করছি, আলোচনা আমি বলছি শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি নিয়ে কিছু বলবে না? না, রাহুল গান্ধী সন্দেশখালীকে নিয়ে কি বলেছে? ওর নেতা, ওর নেতা রাহুল গান্ধী কি বলেছে? ওর ক্ষমতা থাকলে বলুক রাহুল গান্ধী কি বলেছে, মল্লিকার্জুন খাড়গে কি বলেছে, সোনিয়া গান্ধী কি বলেছে, এই বিজেপি তারা লজিত চৌধুরীর কথার কোনো দাম নেই। রাহুল গান্ধী কি বলেছে, কংগ্রেসের রাহুল গান্ধী, ওকে প্লিজ, রাহুল গান্ধী কি মন্তব্য করেছে সন্দেশখালী নিয়ে? শঙ্কুদেব পণ্ডা, শুভেন্দু অধিকারীকে গুরুত্বই দিচ্ছে না কংগ্রেস। শুভেন্দু অধিকারী সুবিধা হবে, এক দেশ এক ভোট, এটাই তো বিজেপি বললো, বলার চেষ্টা করলো। তাহলে 24 সালে লোকসভার ভোট হচ্ছে, বিজেপি থাকে কিনা ঠিক নেই, ও তারপরেই সঙ্গে সঙ্গে বিধানসভার ভোটও ডেকে দিচ্ছে। মানে এরা এক দেশ এক ভোট বলে লোককে বলে যাচ্ছে, পাগলের কিনা বলে ছাগলে কিনা খায়, ওর কথার গুরুত্ব ক্ষেত্রে আসছে করছে। আসল কথা হলো একই ফ্যাক্টরি দুটো মাল, এই টিএমসি ফ্যাক্টরি থেকেই একই ফ্যাক্টরি দুটো মাল বলছেন চন্দনদা। শঙ্কুদেব পণ্ডা, তোমাদের দল থেকে বিজেপিতে গেছে, শঙ্কুদেব পণ্ডা, যেভাবে শঙ্কর ঘোষ তোমাদের গোডাউন থেকে বিজেপি শোরুমে গেছে। 4,000 প্রায় 2,04,000 ভোটে জিতেছিলেন 19-এ চৌধুরী মোহন জাটুয়া। সেখানে তপশিলি ভোট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, 52% ভোট পেয়েছিল তৃণমূল। সেখানে এই কথা বলে কি ভোট বাড়বে? দেখুন, 24 পরগনা দক্ষিণে স্পেশালি নির্বাচন করবার মতো বহু জায়গাতেই পরিস্থিতি নেই। আমায় মার্জনা করবেন, আমি কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ মথুরাপুরের কানেকশানেই আছে ডায়মন্ড হারবার। আপনাকে আমি নির্দিষ্ট করে বলছি, এখানে প্রায় 1300 বুথে ভারতীয় জনতা পার্টি লাস্ট নির্বাচনে জিতেছিল। মাত্র 500 বুথ লুটে সাধারণ সম্পাদক প্রায় 3 লক্ষ ভোটের 3-3.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন। আমি তার ডিটেইলিং ভাই, যেটা রেজাল্ট সেটা তো বলে করে লাভ নেই, আমাকে বলতে দিন। সেই কারণে বিরোধী দলনেতা, আরে ভাই এতক্ষণ আমি শুনেছি আপনি যা একটু তো পেশেন্স রাখুন, আমি তো ডেটা নিয়ে কথা বলছি। আপনার টিয়া পাখি কিনতে যান না, আমি ততক্ষণ ফ্যাক্টটা বলি।
আপনি ফাঁসি দেবেন, টিয়া পাখি কিনবেন, অনেক কিছু করবেন। একটু শুনে নিন। এই করতে করতে 2.5 কোটি ভোট পেয়েছি আমরা। শুনুন না। আরে ভাই এত ভয় ডায়মন্ড হারবারে। ববিদাকে 5 লক্ষ ভোটে হারবেন। আচ্ছা আমাদের বক্তব্য হচ্ছে অভিজিৎ দাস ওনার নাম ববি। অভিজিৎ দাস ওনার নাম ববি, যিনি বিজেপি প্রার্থী। কেন দিয়েছে বলতে আমাদের ভবিষ্যতে গুলিয়ে গিয়ে যদি 500 ভোট বাবা কি জোট হয়েছে। সবাই মিলে নয়, সবাই মিলে নয়। নামেও ভ্রান্তি বিলাস। আগে অভিষেক বললেন কোনটা ববি হাকিম আর কোনটা সবাই মিলে নয়। বিজেপির ববি বোঝা যাবে না। সময় পাবো অবশ্যই। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে আমি যেটা বলছিলাম যে ডায়মন্ড হারবার কেন্দ্রে 1350 বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছিল। 500 ভোটে আবার জ্বালা হয়েছে। সিপিএম আমাকে বলতে হবে। আমার বক্তব্য আমি বলবো। না, শেষ করতে হবে, শেষ করতে দিতে হবে, শেষ করতে দিতে হবে, শেষ করতে দিতে হবে। না না চন্দন দা, শেষ করতে দিতে হবে প্লিজ। না প্লিজ বলো। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে ডায়মন্ড হারবারে 1350 বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছিল। 500 বুথ মাত্র এরা লুটেছিলেন এবং লুটবার পর এনারা 3.5 লক্ষ ব্যবধান তৈরি করেছিলেন। মথুরাপুরে দাঁড়িয়ে আবার আপনারা না চুপ করলে বলবো না, আবার ওইটা বলবো। ডায়মন্ড হারবারে 1350 বুথে আমরা জিতেছিলাম, 500 বুথ ওনারা লুটেছিলেন, এবার 3.5 লাখ হচ্ছে ব্যবধান হয়েছিল। এবার হয়তো 500 বদলে 700 লুটার প্ল্যান করেছেন। তো হেরে গেছে মথুরাপুরে হেরে যাওয়ার ইয়েটা দিচ্ছে, হেরে যাওয়ার ব্যাখ্যাটা দিচ্ছে। যদি মথুরাপুরের এই লোটাটা আমরা বন্ধ করে দিতে পারি আর ওখানকার মানুষ দাঁড়িয়ে থাকে যদি এই লড়াইটা মথুরাপুর দিয়ে শুধু গোটা বিধানসভা কেন, শুনুন সারা পশ্চিম বাংলার মধ্যে ডায়মন্ড হারবার মথুরাপুর এই অঞ্চলটায় সব থেকে বেশি আর হচ্ছে অধিগ্রহণ অভিষেক ব্যানার্জি করেন। পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচন হতে পারে। আজকে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার। রিজু প্লিজ একসঙ্গে না। কি জ্বালা রিজু, এই নিয়ে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিরোধীদের, আক্রমণের মুখে। যে বোমা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বোমা বিস্ফোরণ হচ্ছে। পান্ডুয়ায় একজন কিশোরের মৃত্যু হলো, দুজন এখন গুরুতর আহত অবস্থায় ভর্তি। দেখুন এমনিতেই ভোটে গরম বাংলা, তার মধ্যে বিস্ফোরণ। সোমবার হুগলির পান্ডুয়ায় বিস্ফোরণে কিশোরের মৃত্যু। বিস্ফোরণের এই ঘটনায় সুর চড়াতে দেরি করেনি বিজেপি। हुगली का विस्फोट कोई नई बात नहीं, यहाँ पर आए दिन बम धमाके होते हैं क्योंकि टीएमसी के गुंडों को ममता की सरकार का प्रोटेक्शन और तुष्टीकरण की राजनीति के कारण भी यहाँ पर कानून और व्यवस्था चरमराई। মণিপুরে কি হচ্ছে? অমিত শাহ মণিপুর কন্ট্রোল করতে পারলেন না কেন? এখনো অন্য একাধিক রাজ্যে কি পরিমাণ সমস্যা তৈরি হয়ে আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো বিরোধীরা ঘটায় যাতে এই নেগেটিভ খবরগুলো বাংলার জন্য তারা রাজনীতি করতে পারে, সেই কারণে। আগামী 20 মে হুগলিতে ভোট, সেই হুগলির পান্ডুয়ায় বিস্ফোরণ, কিশোরের মৃত্যু। এদিন সকালেই নিহত কিশোরের বাড়িতে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। বিস্ফোরণে জড়িতদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সবকিছু তো ওই প্রশ্ন করছে, ওই উত্তর দিয়ে দিচ্ছে। আমি আর কি বলবো বলুন তো? পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই কথাটা মিথ্যা কথাগুলো বলতে বারণ করো। সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে, 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারোদের স্তূপ হলো? সেই করলো, তার মানে বারোদের স্তূপ গুলো। এই বিস্ফোরণ নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। জেলা শাসক এবং জেলা পুলিশ রিপোর্ট দিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে পান্ডুয়ায় বিস্ফোরণের সঙ্গে রাজনীতির যোগ নেই, ভোটের সঙ্গে বিস্ফোরণের কোনো সম্পর্ক নেই, পারিবারিক সমস্যা থেকেই বিস্ফোরণের ঘটনা। নিউজ 18 বাংলা। রিজুর কাছে যাব। রচনা বলছেন যে সাংসদ ছিলেন 5 বছর লকেট চট্টোপাধ্যায়, কিন্তু বিরোধীরা আবার বলছে রাজ্যের তত্ত্বাবধানে ছিল আইন শৃঙ্খলা। আমি প্রথমে নিউজ 18কে জিজ্ঞেস করতে চাই, সুখদেব মণ্ডল যে বাচ্চাটা মারা গেছে তার বাবার ভিডিও আপনাদের কাছে আছে? জবানবন্দি আছে কি? জিজ্ঞেস করছি। না বলুন। এটা হচ্ছে তার বাবার জবানবন্দি, আমি আপনাদের পাঠিয়ে দেবো। যে তিনি থাকেন হচ্ছে পান্ডুয়া 3 নেতাজি কলোনিতে।
এই যে বোমটা ফেটেছে এটা একটা পারিবারিক বিবাদ যার মধ্যে একটা পরকীয়া জড়িয়ে আছে। তার মধ্যে বোম থাকবে? এক সেকেন্ড, না এটা হচ্ছে যে ওনার সন্তান যে বাচ্চাটা মারা গেছে তার মা অন্য কারুর সাথে পালিয়ে গেছে, তাদের মধ্যে রেষারেষি, মানে বোম মারতে পারিবারিক গেছিল। গন্ডগোলেও বোমাবাজি। ওর বাবা বলছে, আমি বলছি না, তৃণমূল বলছে। আর সেইখানে একটা একসঙ্গে বাচ্চার মায়ের- আচ্ছা আমি একটা কথা বলি একটা বাচ্চার লাশের উপর করছে, এক সেকেন্ড, না, না, please। একসঙ্গে নয়, একসঙ্গে আমার কথাটা শুনুন। এক এক করে আসবো, এক এক করে আসবো, নাহলে কারো কথা শোনা যাবে না। আমাকে বলুন ওইখানে গিয়ে বসতে। আবার সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার হচ্ছে বিরোধী দলনেতা একটা বলছে ফাঁসি বাচ্চার দেবো, মৃতদেহের উপর বাবাকে দাঁড়িয়ে আক্রমণ লোকের করছে, আমি ছেলে ওইখানে হেরে গিয়ে যাবে বসছি। বলে শকুনের রাজনীতি ছি, করছে, ছি, ছি, লজ্জা ছি। লাগে। একটা Please, ব্যক্তিগত বিবাদে তোমরা মৃত্যু হচ্ছে একটা একসঙ্গে বাচ্চার, বললে পরে তার কিন্তু লাশের কেউ উপর দাঁড়িয়ে শুনতে লোকের পাবে না। ছেলে কি রাজনীতি করছে? আমি তো লজ্জা আক্রান্ত লাগা হচ্ছি উচিত, প্রতিবার। লজ্জা হও। বলবো হ্যাঁ প্লিজ। ধন্যবাদ। আমার বক্তব্য হচ্ছে আমি দেখুন রিজুর সাথে একই চেয়ারে বসে আছি তো আমার নিজের লজ্জা করছে। রিজু বলছি না, ওকে রিজু না, বসতেই পারো, রিজু ওকে না, ওকে আমি please। এত ভালোবাসি, মাটিতে বসতে ও সবাই এত আমি একসঙ্গে মাটি বললে থেকে পরে শোনা যায় না। ও এত ভালো, অয়নদার ও পাশে বলছে বিরোধী দলনেতাকে ফাঁসি দেওয়া উচিত, ও বলছে একটা বাচ্চা মারা গেছে। আপনি ভাবুন যে কোনো রাজনীতির এক এক করে ঊর্ধ্বে আসবো উঠে সবার কাছে, please। আপনি আজকে রাজ্যের শাসন ব্যবস্থায় রয়েছেন, আপনার মুখ্যমন্ত্রী বক্তব্যের পর বললেন সমস্ত বোমাগুলি বন্দুক সব সিজ করো, তারপরেও এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তোমার নেত্রী আপনি বাচ্চার বোধহয় লাশের বলবেন উপর দাঁড়িয়ে বিষয়টা শকুনের একটা- রাজনীতি আমাকে করছে। ভাই বলতে বলতে দাও, দিতে হবে। বলতে দাও, উনি বলতে দাও। শাসক দল, ওনার অসম্ভব ক্ষমতা, উনি বিরোধী দলকে ফাঁসি দেবেন, শেষ করো। আমাকেও দিয়ে দিতে পারেন ভাই, আমাকে বলতে আপাতত দাও। মাটিতে আমার বসুন। বক্তব্য হচ্ছে যে ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এসব অধিগ্রহণ করা উচিত, এগুলোকে বাজেয়াপ্ত করা উচিত। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি ভাই তারপরেও তার বাবাকে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ আমি করছেন? রিজুর কাছে আসবো, বাবার বক্তব্য। রিজুর কাছে আসবো, আমি নিউজ সবটা নিয়ে 18 রিজুর কাছে আসবো। বাবা নিজে অভিষেক বলে বন্দ্যোপাধ্যায়। আপনি ওকে প্লিজ, হোমওয়ার্ক করেননি প্লিজ, সেটা প্লিজ, আপনার প্লিজ, ব্যাপার। প্লিজ। আপনি পড়াশোনা ওকে, please। চ্যানেলে চলে আসেন মানুষের সামনে, ফ্যাক্টরি আপনার বানাচ্ছেন। পদার্থ। এই দলটাকে অভিষেক ব্যান করা বন্দ্যোপাধ্যায়। উচিত ইমিডিয়েটলি। আপনি মাটিতে গিয়ে বিবাদে বসবেন। বটি হতে পারে, পারিবারিক বিবাদে ছুরি হতে পারে, লাঠালাঠি পারিবারিক বিবাদে হতে পারে। বোম, ছ্যাবলামো হচ্ছে এটা। মানে আমরা কি মানে মানে বোম কি কোলে মার্কেটে কিনতে পাওয়া যায় নাকি? দেখামো নাকি সব কথাবার্তাগুলো? আরে ভাই বোমে মারা গেছে, বোমে। আরে পারিবারিক বিবাদ হলেও আইন শৃঙ্খলাটা আমার রাজ্যের ভেতর পড়ে। যেভাবে পেটো এই খুলতে রচনা রোবট ব্যানার্জি, পারিবারিক রচনা বিবাদে ব্যানার্জি, পশ্চিমবাংলায় বোম রচনা ব্যবহার হচ্ছে ব্যানার্জি তৃণমূলের বলে- আমলে। মানে ভাবুন, ওই যে যার বলছে, জন্য ওই যে পেটো খুলছে, রোবট নামানো হয়েছিল। প্লিজ 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 রাজ্যের বারবার বিরুদ্ধে। বলছি, তোমরা তোমাদের কথা কি শোনাতে চাও দর্শকদেরকে, আরে জনতাকে? আপনি শুরু তাহলে করেন। প্লিজ বলছে পারিবারিক চন্দনদা, বিবাদে বোম পাওয়া চন্দনদা, এই যাচ্ছে। বোমার কালচার, কোথায় নিয়ে অনেকে গেছেন বলছেন, রাজ্যকে রিজু? অনেকে বলছেন এই বোমার কালচার তো আজকে থেকে না, বহু বহু যুগ ধরে ধরে, যখন প্রথম এসেছিলেন তখন কিন্তু অন্তত 34 বছর। তৃণমূল বলছে অন্তত 34 বছর। সত্যি সত্যি তো পলাশির যুদ্ধে তো অনেক বোমা ব্যবহার করা হয়েছিল, মানে আমি এগুলো অস্বীকার করছি না, কিন্তু আমি স্বীকার করছি যে এটা ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বকটুইতে বোমা ফাটলো, তারপর কেউ একজন বললেন না যে ওটা রেডিও ফেটে হয়েছিল, কিন্তু টিভি ফেটে হয়েছিল। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে সত্যি সত্যি আমাদের বাচ্চা বাচ্চা ছেলে এই প্রাণগুলো কেন যাবে? রাজনীতির জায়গা হোক। আজকে মুর্শিদাবাদ জেলায় রাত পোয়ালে ভোট, রাতের পর দিনে সারা দিন ধরে রানীনগর থেকে শুরু করে ডোমকল থেকে শুরু করে অসংখ্য জায়গায় বোমা বাজছে, পুলিশ যাচ্ছে গিয়ে দেখছে বোমাগুলো ফেলা রয়েছে বিভিন্ন অরক্ষিত জায়গায়। তৃণমূল প্রতিনিধি হয়তো একটু পরে বলবে যে আমরা রাজ্যে অনেক কাজ করেছি, কেন দরকার পড়ছে তৃণমূল কংগ্রেসকে এইভাবে বোমা বারুদের স্তূপের উপর বাংলাকে ওকে, অভিষেক কিছু বলছেন। আমরা দেখিনি। এক লাইন দিয়ে তারপর রিজুর কাছে যাবো। দমকলে গত মাসে একটা পরিসংখ্যান বেরিয়েছিল যে এই খরার সময় এখানে মানে এমন পাইপের বিক্রি হয়েছে যে পাইপ কারোর বাড়িতে লাগেনি, পাইপ গান হয়েছে। আমার বক্তব্যটা খুব সিম্পল, যে সরকারের এরকম ইনোভেটিভ মাথা, ওদের তো একটা অল্টারনেটিভ ইকোনমি করা উচিত। যে শোনো, পারিবারিক বিবাদে বোমা নিয়ে আসো, বটি নয়। বিরোধীরা এই অভিযোগটাই করে যে তৃণমূলের এত ক্ষমতা, তারপরেও কেন এত আগ্নেয়াস্ত্র, এত বোমা মজুত না, করতে আমার হচ্ছে? কথা হচ্ছে, আমার খুব ভালো লাগলো চন্দনদা এতক্ষণ বলল যে পুরো মুর্শিদাবাদ জেলা এনারা ঘুরেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। এই সর্বহারার দল তো রাস্তায় ঘুরবে, ঘুরে ঘুরে দেখেছে কোথায় কোথায় বোমা বাঁধা হচ্ছে, কিছু হচ্ছে। কিন্তু Please, মজার বলতে কথা দাও, হচ্ছে চন্দনদা, এরা please। একটা এফআইআরও করে না, একটা এফআইআরও করে না, একটা বোমা যেখানে বাঁধা হচ্ছে তার ভিডিও চলা হচ্ছে। মোহাম্মদ সেলিম হেরে ভূত হয়ে গেছে, তাই এখন নেকা কান্না কাটছে। পুলিশ রেসপন্সিবল। মোহাম্মদ সেলিম হেরে ভূত হয়ে গেছে, নেকা কান্না কাটছে। তিনজন মিলে বললে কারো কথা শোনা যাবে না। আপনাকে বলছি, আপনি তাকানি না, আপনাকে সবসময় বলছি বিরোধীদের না, তাকান। আমি গিয়ে আমাদের খুব ভালোবাসা, এই তর্ক করে লাভ নেই। আমরা প্লিজ সুযোগই পাই না। ভাই, নিজের উত্তরটা দেবো কি? বোমান নাকি বলছে এফআইআর হয় না, ও বলছে এফআইআর নেই আমি পশ্চিমবাংলায়। সিপিএম কে বলছি মুর্শিদাবাদ, আসলে সেলিম হেরে গেছে বলে এফআইআর পান না। তোমার মন কাঁদছে কেন? আরে ভাই, সিপিএম গণতান্ত্রিক Okay. পরিবেশে যে কোনো দল সেলিম মোহাম্মদ সেলিম কার হেরে গেছে, মন দল কাঁদছে পান না, এখানে, দল পান না। কার মন বিজেপির কাঁদছে গায়ে এখানে আগুন জানি না, কিন্তু হ্যাঁ 25,000
তার মধ্যে যোগ্য যারা, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মন তো কাঁদছেই। কারণ আজকে শুনানি হওয়ার কথা ছিল, আগামীকাল শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই যে রাজ্য গেছে, এসএসসি গেছে, চাকরি হারারা গেছেন, আসলে যোগ্যদের চাকরি থাকবে কিনা, এই নিয়েই এখন সব থেকে বড় প্রশ্ন। আগামীকাল কি হতে চলেছে আর কি কি হলো একবার দেখে নেওয়া যাক ক্রোনোলজি। দেখুন, 24-এ চাকরি বাতিল, মামলা 21 সালের। 2021 সালের 21শে জুন কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়। 22শে নভেম্বর এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এসএসসি মামলায় এটাই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ। এরপর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ারও নির্দেশ দেন। 2022 সালে আবার সিবিআই তদন্তের নির্দেশ। 15ই ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশও স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 7ই এপ্রিল আবারও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। এবার নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই। 17ই মে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে চাকরি থেকে সরানোর নির্দেশ দেয় আদালত। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্তভারও সিবিআইকে দেয় সিঙ্গল বেঞ্চ। পরের দিন অর্থাৎ 18ই মে বাগ কমিটির রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ ওঠে। তদন্তে নামে ইডি। 2022 সালের 22শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর 2022 সালের 28শে সেপ্টেম্বর হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের মার্চ পর্যন্ত প্রায় 5000 চাকরি বাতিল করে আদালত। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। 2023 সালের 9ই নভেম্বর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নির্দেশে বলা হয় 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একত্রিত করে শুনানি এবং রায় দিতে হবে। গত বছরের 12ই ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রাশিদির বেঞ্চে শুনানি শুরু হয়। শেষ হয় 2024-এর 20শে মার্চ। 22শে এপ্রিল রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায় বলা হয় এসএসসির 2016 সালের পুরো প্যানেলই বাতিল। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে ছাড় দেয় আদালত। এছাড়া অতিরিক্ত পদ তৈরি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। 29শে এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হয়। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। তবে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টও জানতে চায় ওএমআর শিট ছাড়া কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এসএসসির কাছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চায় সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। রিজু, ভোটে ইস্যু হবে কিনা, এবং এটাই তৃণমূলকে বিরোধীরা বলছে অনেকে যে তৃণমূলকেও বেগ পেতে হবে। দেখুন, আমি প্রথমে এই ইস্যুটা নিয়ে আপনারা অনেক সভা করেছেন, আমি কোনোদিন আসিনি। আমি একটা কথা দিয়ে শুরু করছি। ধরুন, আমরা আজকে এখানে এতজন আছি, আমরা একটা ডাক্তারের কাছে গেলাম, একজন চিকিৎসকের কাছে গেলাম। এবার তার মধ্যে এই সবার মধ্যে আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, আমি নিজের কথা বলছি, অন্য কারণ না। কিন্তু ডাক্তার বলল সবাইকে ইনজেকশন দিতে হবে। তার মানে সেই চিকিৎসক হয় চিকিৎসা জানে না, বা কিমোথেরাপি কোম্পানির থেকে ঘুষ খেয়েছে। 21,000 চাকরি, 26,000 ছেলে তারা চাকরি করছে। সিবিআই ভারতবর্ষের প্রধান তদন্তকারী সংস্থা, তাদের লাগানো হয়েছে সন্ধান করার জন্য কারা যোগ্য কারা অযোগ্য। তারা কোর্টে বলেছে 5,500, তাহলে বিচারপতি বলে দিল 26,000 চাকরি নেই, কারণ ওএমআর ফোএমআর এসব ফালতু কথা। আমার কথা হচ্ছে যে রায়টা হয়েছে সেই রায় তো একটা বাচ্চাও দিতে পারে। আর যে 5,500 অযোগ্য চাকরি প্রার্থী, তাদের ব্যাপারেও বলি,
তৃণমূলের পার্থ চ্যাটার্জি চাকরি বিক্রি করেছে, শুনে নিন। চাকরি বিক্রি করেছে তৃণমূলের কিছু লোক, চাকরি বিক্রি যারা জেলের ভেতরে আছে। কিন্তু যে অযোগ্য চাকরি প্রার্থী তারাও তাদের জমি বাড়ি সব বিক্রি করে একটা সরকারি চাকরি নিজের পরিবারকে বাঁচানোর জন্য টাকা দিয়েছে। তাদের জীবিকার অধিকার নেই। বিরোধীরা বলছে যে তখন কি করছিলেন আপনারা, তখন বসেছিলেন কেন, এখন বলছেন তখন বসেছিলেন কেন, বিরোধীরা বলছে। চাকরি প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জীবিকার অধিকার নেই। আচ্ছা, আমি আজকে অবাক হচ্ছি তৃণমূল কংগ্রেসের এই সকালে গেছে সুপ্রিম কোর্টে সরকার চলছে, প্লিজ একটা সরকার চলছে, একটা সরকারের দলের প্রতিনিধি টিএমসি হয়ে দাঁড়িয়ে বলছে যারা ঘুষ দিয়েছে আমরা পোস্ট ক্রিয়েট ইয়েস তাদের জীবিকার অধিকার আছে, আপনাদের মতো খুনি হারমাত দল না, তাদের বাঁচার অধিকার আছে। এত চেঁচাচ্ছেন মানুষ, এত চেঁচাচ্ছেন। এই সরকারটা টিএমসির, এসএসসি চালিয়েছে টিএমসির লোকজন, আপনাদের মতো চিটকুটে চাকরি নয়। এক টিএমসির কে বারণ করেছিল একটা সুজন বাবুর পুরো পরিবার সরকারি আরে দাঁড়ান, কে বারণ করেছিল আয়ন বাবু, কে বারণ করেছিল যে যোগ্য এ অযোগ্য এ এটা বোঝাতে? সুজন চক্রবর্তী লিস্ট দেখাবো, পরিবারের লিস্ট দেখাবো। কেন সুজন চক্রবর্তী কেন টেনে আনতে হচ্ছে সুজন চক্রবর্তীর ঘটনা? আমার সুজন চক্রবর্তী, প্লিজ ওকে 23 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, 23 লক্ষ ছেলে মেয়ে সঠিক রেজাল্ট বার করার দায়িত্ব কার? কেন আমি জানতে চাই সুজন চক্রবর্তীর প্রসঙ্গ টেনে আনতে হচ্ছে কেন? সুজন চক্রবর্তীর প্রসঙ্গ এই জন্য টেনে আনতে হচ্ছে কারণ আমি লিস্ট দেখাতে পারবো। এটার উত্তর সুজন চক্রবর্তীর বাড়ির ডোবারম্যান ছাড়া সবকটা সরকারি কর্মচারী না মেধা বিক্রি করেছে, এরা চিরকুটে চাকরি করেছে। এখন এই চোর ক্রিমিনাল গুলো ধোয়া তুলছি পাতা চাকরি পেয়েছে, তাদের চাকরির অধিকার নেই, সবার জীবিকার অধিকার আছে। আমরা মানুষ না যারা চাকরি হারানোর পর উল্লাস করে আমি মানুষ মনে করি না। পার্থ করেছে এখন সরকার নিজে। আচ্ছা, প্রথম কথা অযোগ্য সবাই মানুষ, প্রথম কথা হচ্ছে গরিব ছেলেপুলে আমি চাই ওর যাতে ক্যান্সার না হয়, কিন্তু ক্যান্সারে কেমোথেরাপি করবার আগে এক্সরে বা এমআরআই করতে হয়। এক্সরে বা এমআরআই না করে সিবিআই কি করছিল? সিবিআই কি এমআরটা রাখতে হয়, ও এমআরটা রাখতে হয়। বামফ্রন্ট সময় নিঃসন্দেহে হয়তো অনেক খারাপ কাজ হয়েছে, আমি জানি না। আমাদের যিনি সহবক্তা আছে উনি স্বাস্থ্য দপ্তরে চাকরি পেতেন বামফ্রন্টের সময়, এরকম পেছনের দরজা দিয়ে কিনা। নাম্বার 2, নাম্বার 3, আজকে যখন এই আলোচনাগুলো হচ্ছে ও যে কথাটা বললো জীবিকার অধিকার, আমি তোমাকে একটা সহজ প্রশ্ন করছি। তুমি একটা প্লেনে উঠেছো, তুমি জানতে পারলে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা যে পাইলট সে ঠিকঠাক পাস করে আসেনি, তুমি কি তাকে সেই দায়িত্ব দেবে? আমরা কেউ বলছি না যে তারা খালি খাতা জমা দিয়েছে চাকরি, আমরা তাদের জন্য অযোগ্যদের জন্য সরকার হতে পারে না, আমরা তাদেরও নেব, অযোগ্যদের জন্য আমরা কারোর জীবিকা কেড়ে নেব না। আপনাদের মানুষের পর্যায়ে পড়েন না, এত চিৎকার আমি করতে পারবো না। আমাকে আবার কালকে জনতার দরবার করতে হবে বা সিংহাসনের মহাসংগ্রাম করতে হবে। প্লিজ শঙ্কুদেব পণ্ডা বারবার বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল এই চাকরি হারাদের নিয়ে। কোন ছেলের মুখের ভাত কাটবো না। প্রথম কথা হচ্ছে যে আমি বিরোধী দলনেতাকে উনি ফাঁসিতে ঝোলাতে চাইলেও আমি ওনার চাকরি নিয়ে কোনো প্রশ্ন তুলব না। অভিষেক বাবু তুলেছেন, তো সে ঠিক জায়গা পড়লে তেলে চিড়বিড় করে ওঠে, আমি সেটা বলতে চাই না। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। দেখুন, এখানে ওনার যে গল্প, সেই গল্পের আমি দুটো লাইন বলতে চাই। 5 জন ডাক্তারের চাকরি দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে, তার মধ্যে 3 জন ডাক্তার জেনুইন আর 2 জন হচ্ছেন ডাক্তারই নন। তারা সেই সিস্টেমের মধ্যে যদি ঢুকে যান, তাহলে তারা যে চিকিৎসা করবেন তাতে যে রোগী মারা যাবে তার দায় কে নেবেন? এই সরকার জেনে গেল কোর্টে যে বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে। কমলা লেবু আমাকে কনফিউশন হচ্ছে, প্রাথমিক শিক্ষকেরা থেকে এসব না এসব ফালতু গল্প আপনারা এলাও করেন কেন? বলতে দাও, সাদা খাতাতে জাস্টিফিকেশন হতে পারে। শঙ্কু শেষ করো। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এখানে কে চাকরি পাবে কি পাবে না তার থেকেও বড় জায়গা রয়েছে। আগামীকাল বিচার ব্যবস্থায় এটা ইম্পর্টেন্ট করে দেখার দরকার আছে যে কলকাতা হাইকোর্ট তো প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এখানে দুর্নীতি হয়েছে, তারপরে একটা সরকার পুরো মন্ত্রিসভা বসালো, বসিয়ে সুপারিশ। কলকাতা হাইকোর্টের মানুষের ভগবান এখন বিজেপি হনুমান। আমি ওনার চাকরি নিয়ে মানুষের ভগবান এখন বিজেপি হনুমান। বলতে চাই যে ওনার চাকরির ভয় দেখে অনেকে তাহলে অভিযোগ কি সারবত্তা আছে? বলেছি আমি
দেখুন আমাকে শেষ করতে 20 হবে। সেকেন্ড। আমার 20 সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্য। আগামীকাল লোকে অপেক্ষা করে বসে আছে। অলরেডি সুপ্রিম কোর্টে এরা কাঁদতে কাঁদতে গেছেন যাতে সুপার নিউমেরি পোস্ট নিয়ে তদন্ত প্রক্রিয়া হচ্ছে স্টে করে থাকে। সেই প্রক্রিয়া স্টেটা উঠে গেলে তো এরা জেলে চলে যাবেন, পুরো মন্ত্রিসভা জেলে যাবে। পুরুলিয়াতে মুখ্যমন্ত্রী বলছেন, পুরুলিয়াতে বলেছিলাম শুভেন্দুকে চাকরি দিতে, ও পশ্চিম পূর্ব মেদিনীপুরে দিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী এর বাইরে কি করে তিনি চাকরি দেন? আপনারা এইভাবে সবাই মিলে একসঙ্গে আমি অ্যালাউ করব না, আর করব না, সবাই মিলে একসঙ্গে অ্যালাউ করব না। এইভাবে হবে না। কালকে ভোট, কালকে 4টে কেন্দ্রে ভোট। মালদায় দেখুন, মালদা দক্ষিণে দেখুন, আম তো সবারই প্রিয়। তর্ক বিতর্ক চিৎকার চেঁচামেচি যদি থামিয়েও দিই, এখন যদি আম দিই সবাইকে, খুব মিষ্টি মিষ্টি কথা বেরোবে। সেই আম নিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে একটা বুথ, মানে এটা হচ্ছে আদর্শ বুথ। দেখুন আমের জেলা হিসাবে সুপরিচিত মালদা, সেই মালদাতে এবার ভোটে আদর্শ বুথ সেজে উঠেছে আমের সাজে। সারা বিশ্বে মালদার আমের একটা আলাদাই ব্যাপার আছে, এটি নিয়েই আমাদের মডেল বুথ। অনেকে হয়তো একটু দেখার জন্য হয়তো ভোট দিতে আসবে। ভোটার্স যাবে ভোটিং দিতে, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, ভোটিং প্রসেস বা ভোটিং ডে ওকে ভালোভাবে এনজয় করবে। রকমারি আম কার্যত ভরে গিয়েছে গোটা মডেল বুথে, তা কিন্তু সকলকে চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। কালকে মুর্শিদাবাদ জঙ্গিপুরেও ভোট, আর জঙ্গিপুর থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন বিড়ি শ্রমিকদের নিয়ে। দেখুন মুর্শিদাবাদ জেলাতে ভোটারদের একটা বড় অংশ বিড়ি শ্রমিক। প্রায় 4 লক্ষ বিড়ি শ্রমিক এখানে কাজ করেন। দীর্ঘদিন ধরেই তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, বিশেষ করে মজুরি বৃদ্ধির কথা রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। এমনকি বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল তৈরি করারও উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এই বিড়ি শ্রমিকরা নির্বাচনে কোন দিকে হেলে পড়ে সেদিকেই কিন্তু সবথেকে ভালো নজর রয়েছে এই নির্বাচনের বিশেষজ্ঞ মণ্ডলীর। এই বিড়ি শ্রমিকরা যেদিকেই থাকবে সেদিকেই পাল্লা ভারী বলে মনে করছেন তারা। শেষ পর্যন্ত কি হয় তা অবশ্যই জানতে লক্ষ্য রাখতে হবে নির্বাচনের ফলাফলের দিকে। তবে বিড়ি শ্রমিকদের স্বার্থ রক্ষিত হয় এমন যে রাজনৈতিক দল, তাদেরকেই তারা সমর্থন করবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। জনতার দরবার আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের এবং জনতাকেও ধন্যবাদ। আবার আগামীকাল সকাল 6টা থেকে দিনভর সিংহাসনের মহাসংগ্রাম জনতার দরবার নিয়েও ফিরে আসবো বুধবার।